আজ আমরা দেখতে চলেছি একটি রহস্যময় ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প। এই গল্পে আছে রহস্যময় গুপ্তধন, জাদুকরী গুহা এবং ভয়ঙ্কর অভিশাপ, আর রয়েছে এমন এক সত্য যা বদলে দিতে পারে সবার ভাগ্য, যেখানে লোভ আর ভালোবাসার মধ্যে চলে ভয়ঙ্কর এক সংঘর্ষ। আর এই গল্পের কেন্দ্রে আছে টাইসন নামের এক নিষ্ঠুর ও লোভী ব্যক্তি, যার কাছে সম্পত্তি সবকিছু। মানুষের জীবন, সম্পর্ক কিংবা মানবতা তার কাছে কিছুই নয়। তার এই সীমাহীন লোভ অনেক নিরীহ মানুষকে ধীরে ধীরে টেনে নিয়ে যায় অন্ধকারের পথে। আর ঠিক এই অন্ধকারের বিপরীতে দাঁড়িয়ে আছে নিকো ভিক্টোরিয়ার নিঃস্বার্থ ভালোবাসা। একদিকে গুপ্তধনের মোহ, আর অন্যদিকে প্রাণের চেয়েও দামি প্রেম। এখন প্রশ্ন হলো, ভিক্টোরিয়া কি পারবে তার ভালোবাসাকে রক্ষা করতে, নাকি পাথরের অভিশাপ নিককে গ্রাস করে ফেলবে? আর শেষ পর্যন্ত লোভী টাইসনের পরিণতি বা কী হবে? জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় গল্পটি। গল্পটি শুরু হয় অনেক বছর আগে ইংল্যান্ডে। সেখানেই টাইসন নামের এক ধনী লোক বাস করত। সে লন্ডনের সবচেয়ে বড়লোক হলেও মনে মনে ছিল ভীষণ লোভী আর কৃপণ। একদিন সে তার রাজপ্রাসাদে বসে একটি যন্ত্র টেস্ট করছিল। হুট করে যন্ত্রে রাখা একটি সোনার কয়েন নিচে পড়ে যায়। টাইসন পাগলের মতো কয়েনটির পিছু নেয়, কারণ সে কোনোভাবেই তার এক আনা সম্পদও হারাতে রাজি নয়। কয়েনটি ধরতে গিয়ে বারান্দা থেকে সে সরাসরি একটি গাছের উপর আছড়ে পড়ে। কিন্তু ভাগ্য খারাপ হয়, কয়েনটি আবারও তার হাত থেকে ফসকে যায় এবং গাছের গোড়ায় থাকা একটি ছোট গর্ত দিয়ে মাটির নিচে চলে যায়। গর্তের ভেতর দিয়ে কয়েনটি পৌঁছে যায় মাটির নিচে এক রহস্যময় গোপন সুড়ঙ্গে। এর পরের দৃশ্যে আমাদের লন্ডনের একটি থিয়েটার দেখানো হয়। সেখানে কিছু অভিনেতা নতুন বছরের অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস করছে। থিয়েটারের ডিরেক্টর সবাইকে ডেকে সাবধান করে বলে, নতুন বছরের এই প্রোগ্রাম যেন একদম পারফেক্ট হয়, কারণ এটি দেখতে আসছেন শহরের সবচেয়ে বড়লোক টাইসন। ঠিক এই সময়ে থিয়েটারের এক কোণায় ভিক্টোরিয়া নামের একটি মেয়েকে তার প্রেমিকের সাথে দেখা যায়। তারা একে অপরকে খুব ভালোবাসে এবং খুব শীঘ্রই তারা বিয়ে করার প্ল্যান করছে। সেই ছেলেটি চলে যাওয়ার পর নৃত্যশিল্পী মেরিনা তার বোন ভিক্টোরিয়াকে বলে, বোন, আমার চোখে খুব সমস্যা হচ্ছে। আমি দূরের কোনো কিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এই অবস্থায় আমি প্রোগ্রামে নাচতে পারবো না। ভিক্টোরিয়া তখন তাকে সাহস দিয়ে বলে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। এরপর দেখা যায় মাটির নিচে একটি গোপন গুহা, যেখানে পাহাড় সমান দামি সম্পদ জমা করা আছে। এই গুপ্তধন পাহারা দিচ্ছে তিনজন, কুক, মিলার আর রায়না। হঠাৎ টাইসনের সেই কয়েনটি সুড়ঙ্গ দিয়ে গুহার ভেতর এসে পড়ে। এক পাহারাদার কয়েনটি তুলে সেই ধন ভাণ্ডারের ভেতর রেখে দেয়। কুক তখন তার বন্ধুদের বলে, দেখো, আমরা কত বছর ধরে শুধু এই একই কাজ করছি, এই গুপ্তধন পাহারা দিচ্ছে। আমাদের জীবনটা এই অন্ধকার গুহাতেই আটকা পড়ে গিয়েছে। তখন একজন দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ রে, মালিক আমাদের এই দায়িত্ব দিয়েছেন, তাই করতে হবে। আর তুই তো জানিস আমাদের মালিক কতটা কড়া। একটু ভুল করলেই আমাদের কঠিন শাস্তি পেতে হবে, তাই কোনো ভুল করা যাবে না। এবার তৃতীয় প্রহরী রায়না বলে ওঠে, এসব ফালতু কথা বন্ধ করো তো, চলো সোনার বলগুলো নাও, আমাদের সেই পুরনো নিশানার খেলাটাই আবার খেলি। আর তখনই তারা তিনজন সোনার গুলি ছুঁড়ে দামি পাথরগুলো ভাঙার খেলা শুরু করে দেয়। খেলতে খেলতে হঠাৎই একটি দামি রত্ন ছিটকে গুহার বাইরে জঙ্গলে গিয়ে পড়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই গুহায় হাজির হন তাদের মালিক। তিনি তিন প্রহরীকে ডেকে প্রচণ্ড ধমক দিয়ে বলেন, আমি কতবার তোমাদের বারণ করেছি যে এই দামি পাথরগুলো নিয়ে খেলা করবে না? তোমরা আমার কথা কোনোদিনই শোনোনি। মালিক রেগে গিয়ে বলেন, এর শাস্তি হিসেবে আমি এখন তোমাদের কয়েকদিনের জন্য মাটির উপরের পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি। এতে তোমাদের বোরিং ভাবটাও কাটবে, আর এই কয়েকদিন আমি নিজেই এই খাজানা দেখাশোনা করব। এরপর মালিক জাদু করে তাদের তিনজনকে ইঁদুর বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা সেই লালচি টাইসনকে দেখি। সে তার ভাই ডেভিডের ল্যাবে গিয়েছে। ডেভিড একজন সায়েন্টিস্ট, যিনি সারাদিন নতুন নতুন জিনিস আবিষ্কার করতেই ব্যস্ত থাকেন। তো এখন দেখা যায় টাইসন তার ভাইকে গিয়ে জিজ্ঞেস করে, আমি তোমাকে যে মেশিনটা বানাতে বলেছিলাম, যেটা মাটির নিচে লুকানো গুপ্তধনের খোঁজ দেবে আর সেটা খুঁড়ে বের করবে, সেটা রেডি করেছ তো? ডেভিড তাকে একটা মেশিন দেখিয়ে বলে, আমি এটা বানানোর চেষ্টা করছি, কিন্তু ভাইয়া, এত সহজে এমন একটা কঠিন মেশিন বানানো যায় না। এতে অনেক সময় আর অনেক মাথা খাটাতে হয়। এ কথা শুনে টাইসন রেগে গিয়ে ধমক দিয়ে বলে, যত তাড়াতাড়ি পারো মেশিনটা রেডি করো। মাটির নিচে সেই অঢেল সম্পদ আমার চাই চাই। ডেভিড তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে
টাকার লোভ তার বুদ্ধি কমিয়ে দিয়েছে। সে বলে, কে জানে সেই গুপ্তধন আদৌ আছে কিনা। মানুষ শুধু গল্পে এসব কথা বলে থাকে, কিন্তু টাইসন একদম জিদ ধরে বলে সেই সম্পদ সত্যি আছে, আর যে কোনো মূল্যে ওটা আমার চাই। তাই তুমি জলদি মেশিনটা তৈরি করে দাও। এরই মধ্যে টাইসনের কাজের লোক এসে জানে যে থিয়েটারে যাওয়ার জন্য গাড়ি একদম রেডি। টাইসন তার ভাই ডেভিডকে বলে, তুমিও আমার সাথে চলো। আজকের নাটকটা তো সেই মাটির নিচের গুপ্তধন নিয়েই। কে জানে, হয়তো আমরা ওখান থেকে কোনো সূত্র পেয়ে যাব। ডেভিডের এসব ব্যাপারে কোনো ইচ্ছা না থাকলেও টাইসন তাকে জোর করে গাড়িতে তুলে থিয়েটারে নিয়ে যায়। থিয়েটারের বাইরে পৌঁছালে একটা গরিব লোক টাইসনের কাছে এসে কান্নাকাটি করে বলে, আমার ঘরবাড়ি সব জ্বলে শেষ হয়ে গিয়েছে, কয়েকদিন ধরে কিছু খায়নি, দয়া করে আমাকে কিছু সাহায্য করুন। কিন্তু এই পাষাণ টাইসন তো তাকে সাহায্য করেই না, উল্টো মজা করে বলে, তোমার কাছে যখন কিছুই নেই তখন বেঁচে আছো কেন, যাও দূরে গিয়ে মরো। এদিকে ডেভিডের লোকটির জন্য মায়া হয়। সে তাকে একটি পয়সা দিতে গেলে টাইসন তাকেও আটকে দেয়। এরপর দুই ভাই মিলে থিয়েটারে নাটক দেখতে ঢোকে। সেদিন স্টেজে ভিক্টোরিয়া সেই রহস্যময় গুপ্তধনের গল্পই বলছিল। তার বোন ম্যারিনা আর বাকিরা সেখানে নাচার অভিনয় করছিল। আর মজার ব্যাপার হলো, সেই থিয়েটারে ইঁদুর হয়ে হাজির ছিল সেই 3 প্রহরী কুক, মিলার আর রায়না। তারা চুপি চুপি বলাবলি করছিল, এই মানুষগুলো তো জানেই না যে সেই গুপ্তধনের কাছে যাওয়া কতটা ডেঞ্জারাস। যেই সেখানে গিয়েছে সে আর কোনোদিন ফিরে আসতে পারেনি। হঠাৎ করে স্টেজে অভিনয় করার সময় ম্যারিনার চোখ ঝাপসা হয়ে যায়। সে হোঁচট খেয়ে সরাসরি ডেভিডের উপর পড়ে যায়। এটা দেখে থিয়েটারের ডিরেক্টর তো ভয়ে শেষ, কারণ টাইসনের মতো এত বড় লোকের সামনে এমন ভুল তাকে অনেক লজ্জায় ফেলে দিয়েছে। কিন্তু ডেভিড ছিল অনেক দয়ালু আর বুদ্ধিমান। সে ম্যারিনাকে না বকে খুব শান্তভাবে বলে, আরে ঠিক আছে, কিছু হয়নি, আমি খেয়াল করেছি, তোমার চোখে বোধহয় একটু সমস্যা আছে, তাই তুমি পড়ে গিয়েছ। ম্যারিনা তখন জানায় যে সে তার বোন ভিক্টোরিয়াকে আগে এটা বলেছিল, কিন্তু সে পাত্তা দেয়নি। অন্যদিকে চালাক টাইসন শুধু গুপ্তধনের খবর বের করার ধান্দায় ছিল। সে ডেভিডকে পাঠিয়ে দেয় ম্যারিনার সাথে কথা বলতে, আর নিজে ভিক্টোরিয়ার কাছে গিয়ে নাচার বাহানা করে। নাচতে নাচতে সে সুযোগ বুঝে ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি জানো সেই বিশাল গুপ্তধনটা কোথায় আছে? ভিক্টোরিয়া উত্তরে বলে, আমি ঠিক শিওর না, তবে মানুষের মুখে শুনেছি সেই গুপ্তধনটা নাকি এই বনের ভেতরেই কোথাও লুকিয়ে রাখা আছে। এদিকে ভিক্টোরিয়াকে টাইসনের সাথে নাচতে দেখে তার বয়ফ্রেন্ড নিক খুব রেগে যায়। হিংসায় জ্বলে পুড়ে সে তখনই থিয়েটার থেকে বেরিয়ে চলে যায়। ভিক্টোরিয়া কিছুক্ষণ পরেই ব্যাপারটি বুঝতে পারে, আর নিককে খুঁজতে খুঁজতে বাইরে আসে। নিককে খুঁজে পেয়ে সে বলে, এসব দেখে তোমার এভাবে রেগে যাওয়ার কোনো মানে হয়? নিক তখন রেগে মেগে বলে, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি কিনা অন্য একজনের সাথে এত ক্লোজ হয়ে নাচছিলে। ভিক্টোরিয়া তখন তাকে বোঝানোর চেষ্টা করে, আরে উনি তো এই শহরের সবচেয়ে বড় লোক, আমি ওনার কথা অমান্য করি কি করে? তুমি যা ভাবছো আসলে তা মোটেও ঠিক না। আমাদের তো আর কয়দিন পরেই বিয়ে, আর তুমি এরকম ফালতু একটা ব্যাপার নিয়ে আমাকে সন্দেহ করছো। এ কথা বলে ভিক্টোরিয়া রাগ করে চলে যেতে থাকে, আর নিক তাকে মানানোর জন্য তার পিছু পিছু দৌড়ায়। এদিকে ইঁদুর হয়ে থাকা সেই 3 পাহারাদার এসব দেখে আবার মানুষের রূপ নেয়। কুক আর মিলার রায়নাকে বলে, শোনো, আমরা তোমার কাছ থেকে অনেক বাজি জিতেছি, চলো আজ একটা নতুন বাজি ধরি। আমরা চেষ্টা করব নিক আর ভিক্টোরিয়ার প্রেম ভেঙে দিতে। এরপরও যদি তারা আলাদা না হয় তাহলে তুমি জিতবে, আর যদি তাদের ব্রেকআপ হয়ে যায় তাহলে আমরা জিতব। রায়না অবাক হয়ে বলে, এটা তো খুব আজব বাজি। আচ্ছা বলো তো, এতে জিতলে প্রাইজ কি পাবো? তখন কুক বলে যে এই কম্পিটিশনে জিতবে তাকে গুহার ভেতরের সব কাজ একাই করতে হবে। এর পরের দৃশ্যে দেখা যায় টাইসন তার ভাই ডেভিড আর 2 কাজের লোককে নিয়ে জঙ্গলের গভীরে সেই গুপ্তধন খুঁজতে বেরিয়েছে, কিন্তু পথটা ছিল অনেক চড়াই উতরাই আর পাথুরে। টাইসন হাঁটতে হাঁটতে একসময় হাঁপিয়ে যায় আর ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। তারপর ভাই ডেভিডকে বলে, ওই বড় বড় পাথরগুলোর ফাঁকে ভালো করে চেক করে দেখো তো, নিশ্চয়ই ভেতরে যাওয়ার কোনো পথ আছে। ডেভিড সব খুঁজে এসে জানালো যে ওখানে কোনো রাস্তাই নেই। কিন্তু ঠিক তখনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। টাইসন নিজে যখন রাস্তাটা দেখতে যায় অমনি সে পা পিছলে নিচে পড়ে যায়, আর মাটিতে পড়ে থাকা অবস্থায় সে দেখতে পায় একটি চকচকে রত্ন পাথর। এটা ছিল সেই একই দামি পাথর যেটা কুকের গুহা থেকে ছিটকে বনের ভেতর এসে পড়েছিল। তো এখন দেখা যায় টাইসন একদম অবাক হয়ে তার ভাই ডেভিডকে সেই দামি পাথরটি দেখায়।
সে বুঝতে পারছিল না এই পাথরটি বনের মধ্যে এভাবে পড়ে আছে কেন। ঠিক তখনই বনের ভেতর থেকে এক ভয়ানক পশুর চিৎকার ভেসে আসে। সেই আওয়াজ শুনে টাইসন ভয়ে কাঁপতে থাকে, আর এক মুহূর্ত দেরি না করে তার ভাই আর চাকরদের নিয়ে এক দৌড়ে নিজের প্রাসাদে ফিরে আসে। রাত তখন অনেক, সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন টাইসনের সামনে হঠাৎ হাজির হয় সেই পাহারাদার কুক। কুক টাইসনকে বলে, যদি সত্যি সেই গুপ্তধন পেতে চাও তবে ভিক্টোরিয়াকে তোমার সাথে থাকতেই হবে। তাকে ছাড়া তুমি ওই সম্পদের খোঁজ কোনোদিনও পাবে না। ঘুমের ঘোরে হুট করে একজনকে দেখে টাইসন তো রীতিমতো শক খায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? এখানে ঢুকলে কিভাবে? কুক ঠান্ডা গলায় জবাব দেয়, আমি কে সেটা এখন না জানলেও চলবে, শুধু আমি যা বললাম সেটা ভালো করে মনে রেখো। এই কথা বলেই কুক একটা পুচকে ইঁদুর হয়ে অন্ধকারে মিলিয়ে যায়। টাইসন আর এক সেকেন্ডও দেরি না করে তার ভাইয়ের ঘরে যায়। তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে বলে, জলদি শহরে যাও, ভোর হওয়ার আগে থিয়েটারের সেই মেয়ে ভিক্টোরিয়াকে এখানে নিয়ে এসো। ডেভিড তো অবাক। সে বলে, এত রাতে কি এমন সিরিয়াস কাজ পড়ে গেল? টাইসন তখন ধমক দিয়ে বলে, সব কথা পরে হবে, এখন আমি যা বলছি তুমি তাই করো। এর পরের দৃশ্যেই দেখা যায় নিককে। ইঁদুরের রূপ ধরে কুক তার ঘরে ঢোকে, আর হুট করে নিজের আসল চেহারাই ফিরে আসে। নিক তো ভয়ে কাঁপতে থাকে। কুক তাকে উস্কে দিয়ে বলে, আমি জানি তুমি ভিক্টোরিয়াকে খুব ভালোবাসো আর তাকে নিয়ে অনেক টেনশনে আছো, কিন্তু তুমি কি জানো কাল ভিক্টোরিয়া সেই বড়লোক টাইসনের সাথে দেখা করতে যাচ্ছে? কুক আরও বলে যে ভিক্টোরিয়া হয়তো বুঝে গিয়েছে টাইসনের তুলনায় নিকের কোনো দামই নেই। এসব শুনে নিকের মাথায় তো আগুন জ্বলে ওঠে। সে হিংসায় আর রাগী পাগল হয়ে যায়। কুক তখন আবার একটা ইঁদুর সেজে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে ডেভিড যখন গাড়ি নিয়ে ভিক্টোরিয়াকে নিতে আসে, নিক আড়াল থেকে সব দেখছিল। ভিক্টোরিয়া যখন গাড়িতে চড়ে টাইসনের প্রাসাদের দিকে রওনা দেয়, নিকও আড়ালে থেকে গাড়ির পিছু নিতে শুরু করে। এখন দেখা যায় গাড়িটি যখন টাইসনের প্রাসাদের এরিয়ার ভেতর ঢুকে পড়ে, তখন নিক আর পিছু নিতে পারে না এবং হতাশ হয়ে ফিরে আসে। ওদিকে টাইসন বারবার ভিক্টোরিয়াকে তার বিশাল প্রাসাদ ঘুরিয়ে দেখায় আর লোভ দিয়ে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তবেই প্রাসাদের মালকিন হয়ে যাবে তুমি। এ কথা শুনে ভিক্টোরিয়া বেশ অবাক হয় এবং কিছুটা নার্ভাস হয়ে বলে, দেখুন আমি অন্য একজনকে ভালোবাসি, তাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শয়তান টাইসন বুঝতে পারে তার কোনো ফন্দি কাজে লাগছে না। সে ভিক্টোরিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভিক্টোরিয়া কোনো কথাই না শুনে সেখান থেকে এক দৌড়ে থিয়েটারে নিজের থাকার জায়গায় চলে আসে। সেখানে তার বাবা আর তার বোন ওভাবে হাঁপাতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এত অস্থির কেন? ভিক্টোরিয়া তখন সব খুলে বলে যে টাইসন তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সে না করে দিয়েছে। কিছুক্ষণ পরে সেখানে নিক এসে হাজির হয়। সে আগে থেকেই অনেক রেগেছিল, তাই ভিক্টোরিয়াকে দেখেই বলে, তাহলে তুমি শেষমেশ টাইসনের সাথে দেখা করতে তার প্রাসাদ পর্যন্ত চলে গিয়েছিলে? ভিক্টোরিয়া তাকে বোঝানোর চেষ্টা করে, বলে, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু তুমি যা ভাবছো তেমন কিছুই হয়নি। কিন্তু নিকের মন তখন জেলাসিতে পুড়ছে। সে ভিক্টোরিয়ার পুরো কথা না শুনেই তাকে কষ্ট দেওয়ার জন্য তার বোনের হাত ধরে বলে, তোমার চেয়ে বরং আমি একে ভালোবাসলেও অনেক সুখে থাকতাম। নিজের প্রেমিকের মুখে এমন কথা শুনে ভিক্টোরিয়ারও জেদ চেপে বসে। ঠিক সেই মুহূর্তেই টাইসন তার ভাইকে নিয়ে সেখানে হাজির হয়। সে সবার সামনে ভিক্টোরিয়ার আঙুলে একটি দামি আংটি পরিয়ে দেয় এবং তাকে অনেক বড়লোক করে দেওয়ার স্বপ্ন দেখায়। ভিক্টোরিয়া তখন নিকের উপর এতটাই বিরক্ত ছিল যে সে নিককে শুনিয়ে শুনিয়ে বলে, নিক, তোমার মতো মানুষের সাথে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। এই বলেই সে জেদ করে টাইসনের গাড়িতে উঠে চলে যায়। এটি দেখে নিকের মন একদম ভেঙে চুরমার হয়ে যায়। পরের দিন দেখা যায় টাইসনের প্রাসাদে বিয়ের বিশাল আয়োজন চলছে। ভিক্টোরিয়া বিয়ের জন্য এক জায়গায় রেডি হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই হঠাৎ তার মনে পড়ে নিকের কথা। সে বুঝতে পারে যে নিকের উপর রাগ করে সে অনেক বড় ভুল করে ফেলেছে। সে সাথে সাথেই টাইসনের কাছে গিয়ে বলে, দেখুন আমি নিকের উপর রাগ করে এখানে চলে এসেছিলাম, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি শুধু নিককেই ভালোবাসি। এই কথা শুনে টাইসন রেগে একদম আগুন হয়ে যায়। সে চিৎকার করে বলে, তুমি আমাকে কি ভেবেছ? একবার যখন এখানে এসেছ আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দিব না। এরপর সে তার লোকজনকে হুকুম দেয় যাতে ভিক্টোরিয়া কোনোভাবেই প্রাসাদ থেকে বের হতে না পারে। সে ভিক্টোরিয়াকে একরকম বন্দি করে ফেলে। অন্যদিকে ইঁদুর সেজে পাহারাদার রায়না এই সবকিছু দেখছিল। সে দ্রুত ম্যারিনার কাছে যায় এবং তাকে বলে,
আমি তোমাকে একটা সত্য কথা বলতে এসেছি। টাইসন তোমার বোনকে মোটেও ভালোবাসে না। সে তাকে শুধু এজন্যই বিয়ে করতে চায়, কারণ সে জানতে পেরেছে যে ভিক্টোরিয়ার কাছাকাছি থাকলে সে সেই বিশাল গুপ্তধনের খোঁজ পাবে। ম্যারিনা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কথা জানলে কিভাবে? কিন্তু রায়না তাকে আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় নিক একদম চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে ম্যারিনার কাছে গিয়ে বলে, তুমি তোমার বোনকে বোঝাও সে কেন টাইসনকে বিয়ে করতে রাজি হচ্ছে। ম্যারিনা তখন খুব টেনশন নিয়ে বলল, আমি এইমাত্র জানতে পারলাম যে টাইসন আমার বোনকে একটুও ভালোবাসে না। সে তো শুধু ওই গুপ্তধনের লোভে ভিক্টোরিয়াকে আটকে রাখতে চায়। কথা শুনে নিক একদম শক্তভাবে বলে ওঠে যে যদি তাই হয় তবে সে নিজেই ওই গুপ্তধন খুঁজে বের করবে। টাইসনকে সেই সম্পদ দিয়ে সে ভিক্টোরিয়াকে তার হাত থেকে মুক্ত করে আনবে। এরপর নিক ভিক্টোরিয়ার প্রতি তার ভালোবাসার টানে সেই গুপ্তধন খুঁজতে অন্ধকার জঙ্গলেই পা বাড়ায়। পথে অনেক হোঁচট খেয়ে আর ভয়ঙ্কর গভীর জঙ্গলের বাধা পেরিয়ে সে শুধু গুপ্তধনের রাস্তা খুঁজে বেড়াতে থাকে। কখনো উত্তাল নদী পার হয়, কখনো উঁচু পাহাড়ে ওঠে, কিন্তু কোথাও সে গুপ্তধনের খোঁজ পায় না। ওদিকে মেরিনা তার বোনকে সাবধান করতে টাইসনের প্রাসাদে ছুটে যায়, কিন্তু গেটের প্রহরীরা তাকে ভেতরে ঢুকতে দেয় না। তারা কড়া গলায় বলে, মালিকের অর্ডার আছে, ভিক্টোরিয়া কারোর সাথে দেখা করতে পারবে না, আর সে বাইরেও যেতে পারবে না। মেরিনা এতে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। সে যখন ভেতরে যাওয়ার জন্য অনেক জোরাজোরি করছিল, ঠিক তখন সেখানে টাইসনের ভাই ডেভিড হাজির হয়। আসলে ডেভিড আর ম্যারিনার মধ্যে আগে থেকে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। তারা একে অপরকে পছন্দ করত। ডেভিড ম্যারিনাকে শান্ত করে বলে, আমি ভাইয়ের কথার বাইরে গিয়ে তোমাকে ভেতরে ঢোকাতে পারবো না, তবে তুমি যদি ভিক্টোরিয়াকে কিছু জানাতে চাও তবে একটা চিঠি লিখে দাও, আমি সেটা পৌঁছে দিব। ম্যারিনা তাড়াতাড়ি করে একটি চিঠি লিখে ডেভিডের হাতে দেয় আর মনে আশা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জঙ্গলে নিক পাহাড়ের গায়ে লুকানো একটি গোপন গুহা খুঁজে পায়। অন্ধকার সুড়ঙ্গ পার হয়ে সে যখন নিচে নামে তখন তার চোখ ছানা বড়া হয়ে যায়। সেখানে ঝলমলে গুপ্তধনের এক বিশাল পাহাড় জমে আছে। খুশিতে নিক যখন তার জ্যাকেটে সেই সোনাদানা ভরছিল, ঠিক তখনই সেখানে এক ভয়ঙ্কর মাস্টার দানব হাজির হয়। এক নিমিষে একটা আলোর ঝলকানিতে নিক নিজেই একটা পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় প্রাসাদের ভেতর খাঁচায় বন্দি ভিক্টোরিয়া সারাক্ষণ কান্নাকাটি করছিল। ঠিক তখনই ডেভিড সেখানে এসে ম্যারিনার সেই চিঠিটি তাকে দেয়। ভিক্টোরিয়া চিঠিটি পড়ে ভয়ে কাঁপতে থাকে। সেখানে লেখা ছিল, টাইসন তোমাকে ভালোবাসে না, সে শুধু গুপ্তধনের লোভে তোমাকে আটকে রেখেছে, আর তোমাকে ফিরে পেতে নিক সেই বিপজ্জনক গুপ্তধন খুঁজতে বেরিয়েছে, তার যেন কোনো বড় ক্ষতি না হয়। চিঠিটা পড়ার সাথে সাথে ভিক্টোরিয়া ওখান থেকে এক দৌড়ে পালালো। ডেভিড সেই চিঠিটি কুড়িয়ে পড়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই টাইসন সেখানে হাজির হয়ে চিঠিটি কেড়ে নিল। পুরো চিঠি পড়ে টাইসন তো রাগে একদম আগুন। সে আবারও ভিক্টোরিয়াকে ধরার জন্য পিছু নিল, কিন্তু এবার ভিক্টোরিয়া কোনো মতে পালাতে পারল। নিকের কথা ভেবে ভিক্টোরিয়ার মন খুব কান্নাকাটি করছিল। তাকে খুঁজতে খুঁজতে সে গভীর জঙ্গলে চলে এলো। ওদিকে গুপ্তধনের লোভে টাইসনও লুকিয়ে লুকিয়ে ভিক্টোরিয়াকে ফলো করতে শুরু করল। বনের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ ভিক্টোরিয়া দেখে নিকের ফেলে যাওয়া বাঁশিটা মাটিতে পড়ে আছে। সে মায়া করে ওটা বুকে জড়িয়ে ধরে আবারও নিককে খুঁজতে সামনে এগিয়ে যায়। এর মধ্যেই দেখা যায় সে গুপ্তধনের গুহায় ফিরে এসেছে 3 পাহারাদার। মাস্টার দানব তাদের খুব বকাঝকা করে বলল, শাস্তি হিসেবে তোমাদের পৃথিবীতে পাঠিয়েছিলাম, আর তোমরা সেখানে গিয়েও ঝামেলা পাকিয়ে এলে। তোমাদের বাজির ফলে ওই ইনোসেন্ট নিক গুপ্তধন নিতে এখানে এসেছিল, আর নিয়ম মেনে আমাকে তাকেও পাথরের মূর্তি বানিয়ে দিতে হয়েছে। পাহারাদাররা তখন মাথা নিচু করে বলল, আমরা তো জানতাম না যে পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাবে। মাস্টার দানব তখন ঘোষণা করল যে নিয়ম অনুযায়ী ভিক্টোরিয়াকে 3টি পরীক্ষা দিতে হবে, আর যেহেতু দোষেই 3 পাহারাদারের, তাই তাদেরকেই মেয়ে সেজেই পরীক্ষা নিতে হবে। কথা বলেই মাস্টার দানব তাদের 3 জনকে জাদুমন্ত্র দিয়ে মেয়ে বানিয়ে দিল। তারা তখন খুব ভয় পেয়ে জিজ্ঞেস করল, আর যদি ভিক্টোরিয়া এই পরীক্ষায় ফেল করে তাহলে কি হবে? রহস্যময় সেই দানব পরিষ্কার জানিয়ে দিল, যদি সে ফেল করে তবে নিক চিরকালের জন্য ওই পাথরের মূর্তিতেই আটকে থাকবে, আর তোমরা 3 জনও সারা জীবন মেয়ে হয়েই থাকবে, কোনোদিন আর নিজেদের রূপে ফিরতে পারবে না। কথা শুনে 3 বন্ধুর মনে অনেক টেনশন শুরু হয়ে গেল। এরপর মাস্টার দানব তাদের বুঝিয়ে দিল যে ভিক্টোরিয়াকে কি কি পরীক্ষা দিতে হবে। পরের দৃশ্যে দেখা যায় রাত অনেক গভীর। একা একা অচেনা জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে ভিক্টোরিয়া।
সে জানত না যে টাইসন আড়ালে থেকে তাকে নজর রাখছে। ঠিক তখনই গাছের ডালের আড়াল থেকে কুক সামনে এসে হাজির হয়, যে এখন দেখতে পুরোপুরি একজন মেয়ের মতো। সে ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করল, এত রাতে তুমি একাই ভয়ঙ্কর জঙ্গলে কি করছো? দুঃখী ভিক্টোরিয়া তখন বলল, আমি সেই গুপ্তধনের ভাণ্ডার খুঁজছি, কারণ আমার প্রেমিক সেটি খুঁজতে এসেই নিখোঁজ হয়ে গিয়েছে। এবার কুক উত্তর দিল, আমি এই জঙ্গলের পরী, আমি তোমাকে সেই গুপ্তধনের কাছে নিয়ে যেতে পারি, কিন্তু তার বদলে তোমাকে আমার একটা কঠিন কাজ করে দিতে হবে। ভিক্টোরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কি কাজ করতে হবে? তখন কুক একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট বের করে বলে, এটাকে বরফের জাদুকরি তার দিয়ে বুনতে হবে। যদি তুমি এটা করতে পারো তবেই আমি তোমাকে গুপ্তধনের পথ দেখিয়ে দিব। নিককে বাঁচানোর জন্য ভিক্টোরিয়া সেই কঠিন শর্ত মেনে নিল। কুক ওখান থেকে উধাও হওয়ার পর ভিক্টোরিয়া সেই তার দিয়ে যন্ত্রটি বোনার অনেক চেষ্টা করল, কিন্তু তারটা বরফের মতো এত বেশি ঠান্ডা ছিল যে তার আঙুল অবশ হয়ে আসছিল। সে একটা গিটও দিতে পারছিল না। ভিক্টোরিয়া একদম হতাশ হয়ে পড়ল এবং তার মন খুব খারাপ হয়ে গেল। হঠাৎ তার নজর গেল পাশের একটা ঝোপের দিকে। সেখানে একটা ভাল্লুক আটকা পড়েছিল। ভাল্লুকটি ভিক্টোরিয়ার কাছে সাহায্য চাইল। এদিকে টাইসন আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু সে সাহায্য করতে এগিয়ে এলো না। ভিক্টোরিয়া ছিল খুব দয়ালু মনের মেয়ে। সে একটা গাছের ডাল দিয়ে অনেক কষ্ট করে ভাল্লুকটিকে সেই বিপদ থেকে উদ্ধার করল। উপকার পেয়ে ভাল্লুকটি ভিক্টোরিয়াকে সাহায্য করতে চাইল। সে নিমিষেই সেই বরফ শীতল তার দিয়ে ইনস্ট্রুমেন্টটা বুনে দিল এবং সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর মেয়ে রূপ ধরা কুক আবার হাজির হয়ে বলল, বাহ, তুমি তো দারুণ কাজ করেছ। এবার আমি তোমাকে পথ বলে দিচ্ছি। এখান থেকে সোজা যাও। বনের একদম মাঝখানে একটা ঝর্ণার পাশে আমার বোনকে পাবে। সেই তোমাকে গুপ্তধনের আসল ঠিকানা দেবে। পরের দৃশ্যে দেখা যায় ডেভিড ম্যারিনার সাথে দেখা করতে গিয়েছে। ডেভিড ম্যারিনাকে মনে মনে পছন্দ করত, আর টাইসন প্রাসাদে না থাকায় তার কাজের চাপও অনেক কম ছিল। ম্যারিনাও ডেভিডকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু তার মনে ছিল বোনের জন্য অনেক টেনশন। সে ডেভিডের বুকে মাথা রেখে কাঁদতে শুরু করল। ডেভিড তখন তাকে একটা চশমা দিয়ে বলল, ম্যারিনা, এই চশমাটা আমি স্পেশালভাবে তোমার জন্যই বানিয়েছি। এটা পরলে তুমি সবকিছু একদম ক্লিয়ার দেখতে পাবে। অন্যদিকে ভিক্টোরিয়া সেই ঝর্ণার কাছে পৌঁছায়। লোফি টাইসন তখনও আড়ালে থেকে তাকে ফলো করছিল। সেখানে ভিক্টোরিয়া মেয়েরূপ ধরা মিলারের দেখা পেয়ে তাকে গুপ্তধনের রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করে। তো এখন দেখা যায় মিলার ভিক্টোরিয়াকে বলে, রাস্তা বলার আগে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। ভিক্টোরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কি কাজ? মিলার তখন ঝর্ণাটা দেখিয়ে বলে, দেখো, এই ঝর্ণার জাদুকরি মাছগুলো এখন ওই দেবদারু গাছে ফল হয়ে ঝুলে আছে। সন্ধ্যার আগে যদি তুমি সব ফল পেড়ে ঝর্ণায় ফেলে দিতে পারো তবে এগুলো আবার মাছে পরিণত হবে, কিন্তু যদি না পারো তবে তুমি নিজেই পাথরের মূর্তি হয়ে যাবে। ভিক্টোরিয়া বুঝতে পারে এই কঠিন শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই সে অনেক কষ্ট করে গাছে উঠে ফল পাড়তে শুরু করে, কিন্তু গাছের ডালপালা চারদিকে এমনভাবে ছড়িয়ে থাকে যে সব ফল জোগাড় করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বারবার চেষ্টা করেও ফল পাড়তে না পেরে ভিক্টোরিয়ার মন খুব খারাপ হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ সে দেখে একটা কাকের বাসা ঝর্ণার পানিতে পড়ে ভেসে যাচ্ছে। ভিক্টোরিয়া নিজের কাজের কথা ভুলে গিয়ে তড়িঘড়ি করে নিচে নেমে আসে। অনেক কষ্টে সে ঝর্ণার স্রোত থেকে কাকের বাসা আর তার ভেতরের ডিমগুলো বাঁচায় এবং সাবধানে ওটা আবার গাছের ডালে রেখে দেয়। কাকটি ভিক্টোরিয়ার এই দয়া দেখে তার কাছে এসে বলে, তুমি আমার বাচ্চাদের জীবন বাঁচিয়েছ, এখন আমি তোমাকে হেল্প করব। ভিক্টোরিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু তুমি কিভাবে আমাকে হেল্প করবে? কাকটি কোনো কথা না বলে তার দলবল নিয়ে উড়ে আসে এবং গাছের সব ফল ঠুকরে ঠুকরে ঝর্ণার পানিতে ফেলে দেয়। পানিতে পড়া মাত্রই ফলগুলো আবার জ্যান্ত মাছ হয়ে যায়। ঠিক তখনই মিলার সেখানে আবার হাজির হয় এবং বলে, শাবাশ, তুমি সাকসেসফুল হয়েছ। এখন গুপ্তধন খুঁজতে হলে তোমাকে এই জঙ্গলের ওপারের পাহাড়ে উঠতে হবে। ওখানে আমার জাদুকরি বোন তোমাকে আসল রাস্তা দেখিয়ে দেবে। ভিক্টোরিয়া আর এক মুহূর্ত দেরি না করে সেই পাহাড়ের দিকে রওনা দেয়। লোফি টাইসন তখনও আড়াল থেকে তাকে ফলো করে। অনেক পথ বেয়ে ওঠার পর ক্লান্ত ভিক্টোরিয়া শেষমেশ পাহাড়ের চূড়াতে পৌঁছাতে পারে। এরপর পাহাড়ের চূড়ায় ভিক্টোরিয়া একটা সরু আর গোপন দরজা খুঁজে পায়। হুট করে সেই দরজা দিয়ে মেয়ে রূপধরা রায়না বেরিয়ে আসে আর ভিক্টোরিয়াকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি খবর? গুপ্তধন খুঁজতে এত দূর চলে এলে তাহলে? ভিক্টোরিয়া খুব সাহস নিয়ে বলে, হ্যাঁ, কারণ শুধুই গুপ্তধন পেলেই আমি আমার প্রেমিকের কাছে পৌঁছাতে পারবো। রায়না তখন মাথা নেড়ে বলে,
রাস্তা তো এখানেই আছে, কিন্তু আমি তোমাকে তখনই ভেতরে নিয়ে যাব যখন তুমি পাহাড়ের নিচে পড়ে যাওয়া আমার এই কাচের বলটি একদম আস্ত অবস্থায় ফিরিয়ে দিতে পারবে। তোমার কাছে সন্ধ্যা পর্যন্ত সময় আছে। যদি ফেল করো তবে তুমিও সারা জীবনের জন্য পাথরের মূর্তি হয়ে যাবে। ভিক্টোরিয়া একদম হতাশ হয়ে বলে, আবার এত নিচে নামতে হবে? আর এত ওপর থেকে পড়েও এই কাচের বল ভাঙবে না? এটা তো একদম অসম্ভব। রায়না তখন একটু নরম গলায় বলে, আমি জানি কাজটা কঠিন, কিন্তু এটাই শেষ পরীক্ষা। তোমাকে এটা দিতেই হবে। কোনো উপায় না দেখে ভিক্টোরিয়া আবারও সেই ভয়ঙ্কর পাহাড়ি পথ বেয়ে নিচে নেমে আসে। নিচে এসে সে দেখে কাচের বলটি একদম টুকরো টুকরো হয়ে মাটিতে ছড়িয়ে আছে। এই দৃশ্য দেখে ভিক্টোরিয়া পুরোপুরি ভেঙে পড়ে। তার মনে হয় সব আশা বুঝি শেষ হয়ে গেল। ঠিক তখনই সেখানে থাকা একটি পাথর, যেটা আসলে কথা বলতে পারে, তাকে বলে, এটা কোনো সাধারণ বল না, এটা জাদুকরি বল। যদি তুমি মন থেকে কোনো সুন্দর সুর বাজাও তবেই এটা আবার জোড়া লাগবে। একথা শুনে ভিক্টোরিয়ার সাথে সাথে তার বাঁশি বাজানো শুরু করে। সুরের জাদুতে বলের সব টুকরো এক জায়গায় হয়ে আগের মতো জোড়া লেগে যায়। ভিক্টোরিয়া খুব খুশি হয়ে বলটি নিয়ে দৌড়ে পাহাড়ের চূড়ায় ওঠে আর রায়নার হাতে জমা দেয়। 3টি পরীক্ষায় সে সফলভাবে শেষ করে। রায়না তখন গুহার সেই গোপন দরজা খুলে দেয় আর নিজেও তার 2 বন্ধুকে নিয়ে ইঁদুর সেজে ভিক্টোরিয়ার পিছু নেয়। গুহার ভেতরে ঢুকে ভিক্টোরিয়া যখন চারদিকে হীরা জহরত দেখে তখন হুট করেই তার নজর যায় নিকের ফেলে যাওয়া জ্যাকেটের ওপর। সে বুঝতে পারে তার প্রেমিকের নির্ঘাত বড় কোনো বিপদ হয়েছে। দুঃখে ভিক্টোরিয়ার চোখ দিয়ে জল পড়তে শুরু করে। সে টাইসনের দেওয়া সেই দামি আংটিটি আঙুল থেকে খুলে রাগে দুঃখে গুপ্তধনের স্তূপের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। সে এখান থেকে কিছুই নিতে চায় না। ঠিক তখনই সেখানে মাস্টার হাজির হয়। সে বলে, তুমি প্রথম মানুষ যে এখান থেকে কিছু নেওয়ার বদলে নিজের দামি জিনিস এখানে দিয়ে গেলে। তোমার এই নিঃস্বার্থ মায়া দেখে আমি নিককে মুক্তি দিচ্ছি। সাথে সাথে নিক আবার মানুষ হয়ে যায়। ভিক্টোরিয়া আর নিক খুশিতে গুহা থেকে বেরিয়ে আসে। মাস্টার তখন 3 প্রহরীকে তাদের আগের আসল রূপে ফিরিয়ে দেয়। ওদিকে লোভি টাইসন যখন পাগলের মতো গুপ্তধন চুরি করতে যায় তখন 3 প্রহরী মাস্টারকে বলে, প্রভু, একে পাথরের মূর্তি না বানিয়ে বরং আমাদের চাকর বানিয়ে দিন। আমাদের কাজও কমবে, আবার ওরও ঠিকঠাক শাস্তি হবে। মাস্টার তাদের কথা মেনে নেয়। টাইসন সারা জীবনের জন্য ওই 3 প্রহরীর চাকর হয়ে যায়। গল্পের শেষে দেখা যায় একই দিনে 2টো বিয়ের উৎসব চলছে। নিক আর ভিক্টোরিয়া এবং ডেভিড আর ম্যারিনা সবাই খুব সুখে আছে। আর ওদিকে একপাশে গাছের ডালে বসে 4টি ইঁদুর এই সব আনন্দ মন দিয়ে দেখছে। আর এভাবেই এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।